আবার মুখে মুখে কথা। যা বলি তা কান পেতে শোনো। সন্ধ্যের পর সর্বদা আলো তোমার কাছে রাখবে, লণ্ঠনটা জেলে রাখবে। বাইরে বেরোতে হলে লণ্ঠন নিয়ে বেরোবে, দরজা বন্ধ করে থাকবে, ঠিক আছে? যাও, এখন দেখি কিছু রাঁধো তো, কেমন রাঁধতে পারো, দুজনে মিলে খাই। কি বললে? পুরুষ মানুষ না বউ? কি বউ? কই চল তো দেখি। এত রাতে জঙ্গলের দিকে ঝিঙ্গে পাড়ছে, কোন বউ? চল তো দেখি। তোমার মনে হয় ভীমরতি ধরেছে বাবা। তোমাকে বলেছিলাম না লণ্ঠন নিয়ে যেতে, নিয়ে যাওনি কেন? কই এখানে, কই কোথায় তো কোনো বউ নেই। যত সব দিন দুপুরে মানে। চলো চলো, রান্না করো। কি বাবু, কি বললেন? নিবারণ চক্রবর্তীর বাড়ি? ও বাড়িতে থাকতে পারবে না বাবু, ও বাড়িতে থাকতে পারবে না। কত লোক এলো, কত লোক গেল, আমি দেখলাম, কেউ থাকতে পারেনি। ওরা নিজেরাই থাকতে পারে না, ভূতের ভয় কি না। আপনিও থাকতে পারবেন না, ভালো চান তো চলে যান। নমস্কার, গল্প পালঙ্কে আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প মায়া। তাহলে এবার শুরু করা যাক। 2 বছর আগের কথা বলি, এখনো অল্প অল্প মনে পড়ে। সব ভুল হয়ে যায়, কি করে এলাম এখানে। বগুলা থেকে রাস্তা চলে গেল সিঁদরানির দিকে। চলি সেই রাস্তা ধরেই। রাঁধুনি বামুনের চাকরিটা ছিল অনেক দিনের, আজ তা গেল। যাক, তাতে কোনো দুঃখ নেই। দুঃখ এই, অবিচারে চাকরিটা গেল। চুরি আমি করিনি, কে করেছে আমি জানিও না, অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া, সর্ষে, বেজেরডাঙ্গা পার করে বেলা দুপুর ঘুরে গেল। খিদেও বেশ পেয়েছে। জোয়ান বয়স, হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবারের দোকান এ পর্যন্ত এসব পাড়াগায়ে চোখে পড়ল না। রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর। স্নান করতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম। জলে অনেক পানা শ্যাওলা, সেগুলো সরিয়ে পরিষ্কার জলে প্রাণ ভরে ডুব দিলাম। বৈশাখের শেষ, গরমও বেশ পড়েছে। স্নান করে সত্যি ভারী তৃপ্ত হলো। পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদ দিলাম। শরীর ঠান্ডা হলো, কিন্তু পেট সামনে জ্বলছে। এমন সময় কোনো বনের ফল নেই, চোখে তো পড়ে না যেদিকে যাই। এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখা গেল। আমাকে দেখে বললে, এই, তুমি কে? তোমাকে তো এর আগে এখানে কখনো দেখিনি, নতুন মনে হচ্ছে। বাড়ি কোথায়? আমি বললাম, আমি গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁজে বেড়াচ্ছি। আপাতত বড় খিদে পেয়েছে, খাবো কোথায়, আপনি কি সন্ধান দিতে পারেন? বুড়ো লোকটা বলল, রোসো রোসো, একটু গাছতলায় জিরিয়ে নাও, এখনই স্নান করলে। আমি একটু স্নানটা সেরে আসি। দেখছো না কি সুন্দর গরম, গরমের মধ্যে হাওয়া বইছে, গাছপালা নড়ছে, পাখির ডাক। রোসো, ওই চানটা সেরে আসি, তারপর সব ঠিক করে দিচ্ছি। স্নান সেরে উঠে লোকটি আমাকে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটা পুরনো বাড়িতে ঢুকলো। বললে, আমার নাম নিবারণ চক্রবর্তী। এই যে দেখছো বাড়িটা, এটা আমার বাড়ি, কিন্তু আমি এখানে থাকি না। কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে,
শ্যামবাজারে ওদের বাস। এত বড় বাড়ি পড়ে আছে, আর সেখানে মাত্র 3খানা ঘরে আমরা থাকি। কি কষ্ট বলো দেখি। আমি মাসে মাসে একবার আসি, বাড়ি দেখাশুনো করি। ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না। মস্ত বড় বাগান আছে বাড়ির পেছনে, তাতে সব রকমেরই ফল ফুলের গাছ আছে। 12 ভূতে খায়। তুমি এখানে থাকবে? বললাম, থাকতে পারি। আচ্ছা, আগে কি কাজ করতে বাবা? রাঁধুনির কাজ। যে কদিন আছি এখানে, সে কদিন রাধো, দুজনে মিলে খাই। তারপর আমি চলে গেলে তুমি একাই থাকবে। আমি রাজি হয়ে যেতে লোকটা হঠাৎ যেন ভারী খুশি হলো। আমার খাওয়ার ব্যবস্থা করে দিল। তখনই খাওয়া দাওয়ার পর আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বলল, বিশ্রাম করো। পথ হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘুমিয়ে যখন উঠলাম, বেলা তখন নেই। রাঙা রোদ বড় বড় গাছপালার উঁচু ডালে। এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শেয়ালের ডাক শুরু হলো। আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম। যেদিকে চাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বন জঙ্গল। কোনো লোকের বাড়ি নজরে পড়ল না। জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম। তার মধ্যে উঁকি মেরে দেখি শুধু চামচিকের আড্ডা। ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে। আমাকে বললে, চা করো তো দেখি। আর হ্যাঁ, সাথে চিড়ে ভাজো। নুন তেল মেখে কাঁচা লঙ্কা দিয়ে চিড়ে খাবো, ও তার সাথে চা পান করবো। সন্ধ্যের পর বলল, ভাত চড়িয়ে দাও। সরু আতপ চাল আছে, গাওয়া ঘি আছে, আলু আছে। যে আজ্ঞে। আর তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও। ঝিঙে আছে রান্নাঘরের পেছনে। আলো হাতে নিয়ে যাও, এ বেলাতেই তুলে নিয়ে আনো ঝিঙে। আর হ্যাঁ, আর একটা কথা, রান্নাঘরে সর্বদা আলো জ্বেলে রাখবে। তা তো রাখতেই হবে, অন্ধকারে কি রান্না করা যায়। মস্ত বড় বাড়ি, ওপরে নিচে বোধহয় 14-15খানা ঘর, এছাড়া টানা বারান্দা। 2-4খানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া। রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক। রোয়াকের ও মুড়োয় 4-5টা নারকেল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ। ঝিঙে তুলতে হলে ওই লম্বা রোয়াকের ও মুড়োয় গিয়ে আমায় উঠোনে নামতে হবে। তারপর ঘুরে রান্নাঘরের পেছন দিয়ে যেতে হবে। তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি। আলোর দরকার নেই ভেবে আমি এমনি শুধু হাতেই ঝিঙে তুলতে গেলাম। বাবা, কি আগাছার জঙ্গল রান্নাঘরের পেছনে! বুনো ঝিঙে গাছ, যাকে এঁটো গাছ বলে, অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় তাই। অনেক ঝিঙে ফলেছে দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম। হঠাৎ আমার চোখে পড়ল একটি বউ মতো কে মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত 10 দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধগামটা ঘোমটা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে। দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম, তারপর পেছন ফিরে 7-8টা কচি ঝিঙে তুলে চলে আসবার সময় আর একবার চেয়ে দেখলাম। দেখি বউটি তখনও ঝিঙে তুলছে। নিবারণ চক্রবর্তী বললে, ঝিঙে পেলে? আগে হ্যাঁ, অনেক ঝিঙে আছে। আর একজন কে তুলছিল? নিবারণ বিস্ময় সুরে বললে, কোথায়? ওই রান্নাঘরের পেছনে, বেশি জঙ্গলের দিকে। পুরুষ মানুষ? না, নতুন বউ। নিবারণ চক্রবর্তীর মুখ কেমন যেন হয়ে গেল। বললে, কোথায় বউ?
চলো তো দেখি। আমি ওকে সঙ্গে করে রান্নাঘরের পেছনে গিয়ে দেখি কিছুই না। নিবারণ বললে, কই কই কেউ তো নেই এখানে। ওই তো ওখানে ছিল, ও ঝোপটার কাছে। হ্যাঁ, যত সব। চলো চলো, খায় দেয় কাজ নেই, দিন দুপুরে বউ দেখলেন উনি। আমি একটু আশ্চর্য হলাম। যদি একজন পাড়াগাঁয়ের বৌঝি দুটো জংলি ঝিঙে তুলতে এসেই থাকে, তবে তাতে এত খাপ্পা হওয়ার কি আছে ভেবে পাইনি। তাছাড়া আজ না হয় উনি এখানে আছে, কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে চৌকি দেবে? রাতে খাওয়া দাওয়ার পর বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা তুললে। বললে, আলো নিয়ে যাওনি কেন ঝিঙ্গে তুলতে? তোমায় আমি আলো হাতে করে নিয়ে যেতে বলেছিলাম কি না? মনে আছে সে কথা? যদি মনে থাকে তাহলে কেন যাওনি আলো নিয়ে? আমি বুঝলুম না কি তাতে দোষ হলো। বুড়োটা খিটখিটে ধরনের, বিনা আলোতে যখন সব আমি দেখতে পাচ্ছি, এমনকি ঝিঙে চুরি করা বউটাকে পর্যন্ত, তখন আলো না নিয়ে গিয়ে দোষ করেছি কি? বুড়ো বললে, না না, সন্ধ্যার পর সর্বদা আলো কাছে রাখবে। কেন? বলছি তাই। তোমার বয়স কত? 37-38 হবে। অনেক কম আমার বয়সের চেয়ে। আমার 63। যা বলি কান পেতে শোনো। আগে নিশ্চয়ই। রাতে শুয়ে আছি, ওপরের ঘরে কিসের যেন একটা খটখট শব্দ শুনে ঘুম ভেঙে গেল। জিনিসপত্র টানাটানির শব্দ। কে বা কারা যেন বাক্স বিছনা এখান থেকে ওখানে সরাচ্ছে, ভারী জিনিস সরাচ্ছে। বুড়ো কাল সকালে চলে যাবে কলকাতায়, তাই বোধহয় জিনিসপত্র গোছাচ্ছে। কিন্তু এত রাত্রিরে, বাবা কি ব্যতিগ্রস্ত মানুষ! সকালে উঠে বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বলল, আমি? হ্যাঁ, অনেক রাতে। ও হ্যাঁ, না মানে, হ্যাঁ ভাই, ঠিক ঠিক। আমাকে বললেই হতো, আমি গুছিয়ে দিতাম। চক্কর্তি বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল। বেলা 9টার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম। খেয়ে দিয়ে পোটলা বেঁধে সে রওনা হলো কলকাতায়। যাওয়ার সময় বারবার করে বলে গেল, নিজের ঘরের মতো থেকো ঠাকুর। পেয়ারা আছে, আম কাঁঠাল আছে, পেঁপে আছে। আমার খাস জমি পড়ে আছে 3 বিঘে, তাতে তরি তরকারি পোতা রয়েছে। ভদ্রাসন হলো 1.5 বিঘের উপর। লোকের অভাবে জঙ্গল হয়ে পড়ে আছে। খাটো, তরকারি উৎপন্ন করো, খাও, বেচো। তোমার নিজের বাড়ি ভাববে, দেখাশুনো করো, থাকো। হ্যাঁ, ভাবনা নেই। আর হ্যাঁ, আর একটা কথা, একটু কাছে এসো, শোনো। চক্কর্তি বুড়ো অকারণে সুর খাটো করে বলল, কত লোকে ভাঙচি দেখাবে, কারো কথা শুনবে না। যেমন বাড়ি দেখাশোনা করবে, তেমন নিজের মতো থাকবে। লোকের কথায় কান দেবে না। গাছের ফল ফ্লরি তুমিই খাবে। দুটো ঘর খোলা রইলো তোমার ব্যবহারের জন্য। বুড়ো চলে গেল। আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল। আরে এত বড় বাড়ির বড় বড় দুখানা ঘর আমার ব্যবহারের জন্য রেখেছে, তাছাড়া বারান্দা, রান্নাঘর, রোয়াক তো আছেই। বাড়িতে পাতকুয়ো, জলের কষ্ট নেই। শুকনো কাঠ যথেষ্ট, কাঠের কষ্ট নেই। 10 টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো। প্রায় আধমনটাক সরু আতপ চালও আছে। গাছ ভরা আম কাঁঠাল, এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়ল হঠাৎ। বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বেরোলাম। বাপরে, কি বন জঙ্গল গাঁখানার ভেতরে! আর এদের যেখানে বাড়ি তার ত্রিসীমানায় কি কোনো লোকালয় নেই?
জঙ্গল ভেঙে সুড়িপথ ধরে আধ মাইল যাওয়ার পর একটা লোকের সঙ্গে দেখা হলো। সেও তেল কিনতে যাচ্ছে, হাতে তেলের ভার। আমায় দেখে বলল, বাড়ি কোথায়? এখানে আছি, নিবারণ চক্রবর্তী বাড়ি। কেন নিবারণ চক্রবর্তী কেন? দেখাশোনা করি, কাল এসেছি। ও বাড়িতে থাকতে পারবে না। কেন? এই বলে দিলাম, দেখে নিও। কত লোক ও বাড়িতে এলো গেল, ওরা নিজেরাই থাকতে পারে না তো অন্য লোক। হ্যাঁ, ও বাড়ির ছেলে বউরাই কোন কাল থেকে ও বাড়িতে আসে না। কেন? তা কি জানি, ও বড় ভয়ানক বাড়ি। তুমি বিদেশি লোক, খুব সাবধান। আর কিছু না বলে লোকটা চলে গেল। আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম। তখন বিকেল গড়িয়ে গিয়ে সন্ধে নেমেছে। দূর থেকে জঙ্গলের মধ্যেকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। সত্যি, বাড়িখানার চেহারা কীরকম যেন। ও যেন একটা জীবন্ত জীব, আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে। অমন্তর ওর চেহারা কেন? কিছু না, লোকটা আমার মন খারাপ করার জন্য দায়ী। আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল। হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা। গায়ে পড়ে অত হিত করার দরকার কি বাপু তোমার? চক্রবর্তী বুড়ো তো বলেই গিয়েছে, কত লোক কত কথা বলবে, কারো কথায় কান দিও না। কিছু না, গাছপালার ফল ফুলুরি গায়ের লোক চুরি করে খায় কি না? বাড়িতে অমন একজন পাহারাদার থাকলে লুটপাট করে খাবার ব্যাঘাত হয়, সেই জন্যেই ভয় দেখানো। যেমন ওই বউটি কাল সন্ধেবেলা ঝিঙে চুরি করছিল। অনেক দিন যেন আরামে থাকিনি। বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি। নিজের জন্য শুধু দুটো রান্না, মিটে গেল কাজ। সকাল সকাল রান্না সেরে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম। এত বড় বাড়ির আমি মালিক, কারো কিছু বলবার নেই আমাকে, যা খুশি করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। দোতলার নালির মুখ দিয়ে পড়তে লাগলো জল, যেমন ওপরের বারান্দাতে কেউ হাত পা ধুলে জল পড়ে। বেশ মোটা ধারে জল পড়তে লাগলো। তখনই আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম, তখনও জল পড়ছে, সামনে মোটা ধারায়। ওপরে সিঁড়ির দরজায় তালা দেওয়া, চাবি চক্রবর্তী মশাই নিয়ে গিয়েছেন, সুতরাং দোতলায় যাওয়ার কোনো উপায় আমার নেই। এ জল কোথা থেকে পড়ছে? মিনিট 10 জল পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল। আমার মনে হলো চক্রবর্তী মশাই বোধহয় কোনো কলসি বা ঘড়াতে জল রেখে দিয়েছিলেন ওপরের বারান্দাতে, সেই কলসি কিভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে। নিশ্চয়ই তাই, তাছাড়া জল আসবে কোথা থেকে? একটু পরে গিয়ে শুয়ে পড়লাম। আলো নিভিয়ে শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো। অনেক রাতে একবার ঘুম ভেঙে গেল। জানলা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে আমার বিছানায়। কি একটা ফুলের গন্ধ আসছে, বেশ সুবাস ফুলের। কি ফুল? ঘুমের ঘরেই ভাবছি। এমন কোনো সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি। তড়াক করে লাফিয়ে উঠলাম। ও কি, জানলার সামনে দিয়ে একটি বউ চলে গেল রোয়াক বেয়ে। হ্যাঁ, স্পষ্ট দেখেছি, ভুল হওয়ার কথা নয়। আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো। প্রথম, এই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন। ওই বউটি যেন এই সুবাস ছড়িয়ে গেল এই কতক্ষণ। না, এ কোনো ফুলের সুবাস নয়,
এ কিসের সুবাস তা আমার মাথায় আসছে না। কেমন একরকম যেন লাগছে, একরকম নেশার মতো। কেন আমি বাইরে এসেছি, ও কে, একটি বউ রোয়াগবে খানিক আগে চলে গিয়েছিল, সেই ছড়িয়ে গিয়েছে এই তীব্র সুবাস, কিন্তু কোনো দিকে নেই। গেল কোথায়? সেদিন দুপুরে এক ঘটনা ঘটল। আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি, এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল। সে কি ভীষণ অট্ট হাসি! আমার গা যেন দোল দিয়ে উঠল সে হাসি শুনে। খিলখিল করে হাসি নয়, খল খল করে হাসি। আকাশ বাতাস থমথমে উঠল সে হাসির শব্দে। ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম। রোয়াকে গিয়ে ওপরের দিকে দেখি, কিছুই না। নিচের জানলা যেমন বন্ধ, ওপরের ঘরের সারবন্দি জানলাও সেরকম বন্ধ। হাসির লহর তখন থেমে নিশ্চুপ হয়ে গিয়েছে। ব্যাপার কি? কোনো বদমাইশ লোকের দল ওপরে আড্ডা বেঁধেছে? ওপরের সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজায় তেমনি কুলুপ ঝুলছে। আমার ভয় হয়নি, কেননা দিনমান, চারিদিকে সূর্যের আলো। এ সময়ে মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না। এই হাসি যদি আমি রাতে শুনতাম তবে বোধহয় ভয়ে অজ্ঞান হয়ে যেতাম। চাবি দিয়ে দাঁত খুলতে হতো। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই। প্রচুর ঝিঙে জঙ্গলে ফলেছে, যত ইচ্ছে তুলে নিয়ে খাও। আমারই বাড়ি, আমারই ঝিঙে লতা। বাড়ির মালিক হওয়ার যে একটা মাদকতা আছে তা কাল থেকে বুঝছি। আমার মতো গরিব বামুনের জীবনে এমন জিনিস এই প্রথম। কান পেতে রইলুম ওপরের ঘরের কোনো শব্দ আসে কি না। ছুঁচ পড়বারও শব্দ পেলাম না। খেয়ে দিয়ে নিজের মনে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমের ঘোরে শুনছি ঘরের মধ্যে অনেক লোক কথাবার্তা বলছে, হাসছে। ঘুমের মধ্যেও আমি ওদের কথাবার্তা যেন শুনছি। যেমন কোনো বিয়েবাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যেও পাওয়া যায়। হয়তো সবটাই আমার মনের ভুল। মনের সেই যে ভাব হয়েছিল হাসি শুনে, তারই ফল। এরপর 9 দিন আর কোনো কিছু ঘটেনি। মানুষের মনের অভ্যাস, অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায়, পারেও ভুলে যেতে। আমি নিজের মনকে বোঝালুম ওসব কিছু না। কি না কি শুনতে কি শুনেছি। বউ দেখা চোখের ভুল, হাসি শোনাও কানের ভুল, সব ভুল। এই 9 দিনে আমার শরীর বেশ সেরে উঠল। খাই দাই আর শুধু ঘুমোই। কাজকর্ম কিছু নেই। কেমন এক ধরনের কুড়েমি পেয়ে বসেছে আমাকে। আমি সাধারণত খুব খাটিয়ে লোক, শুয়ে বসে থাকতে ভালোবাসি না। কিন্তু অনেক দিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন এক রকমের অবসাদ এসে গিয়েছে। শুধুই আরাম করতে ইচ্ছা হয়। 9 দিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনে সেই ঝিঙের জঙ্গলটা একটু কেটে পরিষ্কার করি। ঝিঙের লতাগুলো বাঁচিয়ে অবশ্য। ওখানে ঝালের চারা পুঁতব। আর একটা চাল কুমড়োর এঁটো লতা হয়েছে ওই জঙ্গলের মধ্যে, একটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব। এ বাড়ির কাজ করে সুখ আছে, কারণ দা, কোদাল, কাস্তে, নিড়েন, শাবল, কুড়ুল সব মজুদ আছে। ঘরের কোণে একটা হাত করাত স্তক। অল্পক্ষণ মাত্র কাজ করেছি, আধ ঘন্টাও হবে না। হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে। নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে। সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহা কলরব উপস্থিত হলো।
অনেকগুলো লোক, আন্দাজ জনা 50 একসঙ্গে যেন হই হই করে উঠল। সব দরজা জানলা যেন একটা ঝড়ের ঝাপট লেগে একসঙ্গে খুলে গেল। বন কাটা ফেলে আমি ওপরের দিকে চেয়ে দেখলাম। সামনে রোয়াকে এসে দাঁড়ালাম। কই, একটা জানলা দরজার কপাটও খুলেনি দোতলার, যেমন তেমনি আছে। ব্যাপার কি, বাড়িটার মৃগীরোগ আছে নাকি? মাঝে মাঝে এমন বিকট চিৎকার করে ওঠে কেন? এবার তো ভুল হওয়ার কোনো কথা নয়। সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এই চিৎকার আমি শুনেছি এইমাত্র। এখন আবার চারিদিক নিস্তব্ধ, কোনো দিকে কোনো শব্দ নেই। সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছে এই গোলমালের মধ্যে। দৌড়ে গেলাম রান্নাঘরের পেছনে, সেখানেও কেউ নেই। সেদিন রাতে এক ঘটনা ঘটল, ভারী মজার ঘটনা বটে। খেয়ে দিয়ে সবে শুয়েছি, সামান্য তন্দ্রা এসেছে। এমন সময় কিসের শব্দে তন্দ্রা ছুটে গেল। চেয়ে দেখি আমার বিছানার চারিপাশে অনেক লোক জড়ো হয়েছে। তাদের সবারই মাথায় লাল পাগড়ি, হাতে ছোট ছোট লাঠি। আশ্চর্যের বিষয়, সকলের মুখ এক রকম দেখতে। এক থেকে যেন 50টা হয়েছে, এরকম মনে হয় প্রথমটা। বহু আরশিতে যেন এক মুখই দেখছি। কে যেন বলে উঠল, আমাদের মধ্যে আজকে যেন এসেছে। একজন তার উত্তর দিল, এখানে একজন পৃথিবী লোকের বাড়ি আছে অনেক দিন থেকে। আমি বাড়িটা দেখিনি, তবে শুনেছি। যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক রয়েছে রে। সব মিথ্যা, সব মিথ্যা। কোথায় বাড়ি? আমরা তো কেউ দেখিনি। তবে এসো, আমরা সবাই নৃত্য করি। এসো এসো। বাপরে বাপ, কথায় বলে ভূতের নেত্য। শুনেই এসেছিলাম এতদিন, এবার স্বচক্ষে দেখলাম। সে কি কাণ্ড! অতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিলে। আমার দেহের মধ্যে দিয়ে যে কতবার এলো গেল, তার সঙ্গে বিকট চিৎকার আর হল্লা। আমার বিছানায় বা আশেপাশের কোনো অংশ তারা স্পর্শও করল না। আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে না। ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম। যখন জ্ঞান হলো, তখন শেষের রাতের জ্যোৎস্না খোলা জানলা দিয়ে বিছানায় পড়েছে। সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে। আমি আধ অচেতনভাবে জানলার বাইরে জ্যোৎস্না মাখা গাছপালার দিকে চেয়ে রইলাম। কতক্ষণ পরে জানি না ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি। সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ লাগে তেমনই বোধ করছি। তবে সে ভূতের নাচকে দেখেছিল, সে নাচ কি তবে ভুল? খেয়ে দেয়ে পরম আরামে শুয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছি। তাই যদি হয়, সেই শেষ রাত্রে ঠান্ডা বাতাসে যে ফুলের সুবাস পেয়েছি তা কোথা থেকে এলো? সেই বউটি যখন চলাফেরা করে তখনও এমনই সুবাস ছড়ায় বাতাসে। সুবাসটা ভুল হতে পারে না। এখনও সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে। কোনো অজানা বনফুলের সুবাস হবে হয়তো। তাই হবে। তেল কিনতে গিয়েছি দোকানে। দোকানি বললে, কিরকম আছো? বলি কিছু দেখছো না কি হে? না। তবে কিছু কি শুনেছো? না। তুমি দেখছি তো সাধু লোক, টুকটাক কিছু জানো নাকি? হ্যাঁ, যেমন ভূতের মন্ত্র। তেল দাও চলে যাই, ওসব বাজে কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বলছি। আর একটা কথা, ওখানে কি কোনো মেয়ে কোনোদিন দেখোনি এই বউ মতো? আর কোনো কি গন্ধ পাওনি?
কিসের গন্ধ? কোনো ফুলের গন্ধ। না। খুব বেঁচে গিয়েছো তুমি। তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটি বউকে দেখতো ওখানে প্রায়। এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তে চাইতো না। তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত। দুটি লোকের এরকম অবস্থা হয়েছে। বাড়িতে ভূতের বাস তো, ভূতে লোককে পাগল করে দেয়, তাদের কাণ্ড জ্ঞান বলে কিছু থাকে না। বাড়িটি তাদের এমন ভালো লাগে যে তারা না খেয়ে দেয়ে বাড়িতে পড়ে থাকতে চায়, ছেড়ে একদম কোথাও যেতে চায় না। তুমি দেখছি ভূতের মন্ত্রছন্ত্র জানো। যাই হোক, আমরা তো ও বাড়ির ত্রিসীমানায় যাইনি। মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের। তুমি বিদেশি লোক, খুব সাবধান। তেল নিয়ে ঘরে চলে এলাম। ভাবতে ভাবতে এলাম, মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি? বাড়ির সীমানায় পা না দিয়েই আমার মনে হলো সব ভুল, পরম সুখে আছি। এ ছেড়ে কোথায় যাব? বেশ আছি, খাসা আছি, তোফা আছি। সেই থেকে আজ 2 বছর পড়ে আছি এ বাড়িতে। চক্রবর্তী মশাই মাইনে টাইনে কিছুই দেয় না, তাতে আমার কিছু আসে যায় না। বাড়ি দেখাশুনো করি, বেগুন কলা বেচি, দিনরাত ওদের নেত্য দেখি, ওদের মধ্যেই বাস করি। এক পা যাইনি বাড়ি ছেড়ে। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প মায়া। গল্প পাঠে ও প্রধান চরিত্রে রয়েছে সৌমন্তক দত্ত এবং গল্পে নিবারণ চক্রবর্তী, পথিক ও দোকানি, এছাড়াও ভূতের ভূমিকায় আমি পঙ্কজ রয়। আজ এ পর্যন্তই, ফিরছি আমরা পরের সপ্তাহে। ধন্যবাদ।